নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সাহিত্য ইতিহাসের অংশ। সাহিত্য ইতিহাসে তোমাদের রয়েছে তিনটে ভাগে ভাগ: পুরাণ, নাট্য সাহিত্য এবং রয়েছে তোমাদের আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত। আমি তোমাদের পুরাণ আলোচনা করিনি, পরবর্তী দিন আমি তোমাদের পুরাণ আলোচনা করে দেব। আমি এর আগে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম ভাস অর্থাৎ নাট্যকার রূপে ভাস এর সম্পর্কে, তার সহ ভাসের যে নাটক 13টা রয়েছে সেই 13টা নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে দিয়েছিলাম তোমাদের পরীক্ষার উপযোগী করে। আজ আমি আলোচনা করব কালিদাস। এই কালিদাসের তিনটি অংশ রয়েছে তোমাদের। কালিদাসের কি রয়েছে না, মহাকবি রূপে কালিদাস, গীতি কবি রূপে কালিদাস, আবার নাট্যকার রূপে কালিদাস। আজ আমি আলোচনা করব তোমাদের মহাকবি রূপে কালিদাস। আমি আলোচনা করব কি না, কালিদাসের যে মহাকবি, কালিদাসকে যে মহাকবি বলা হয়, সেই মহাকবি রূপে কালিদাস, অর্থাৎ কালিদাসের যে কাব্য রয়েছে, সেই কাব্য দুটো রয়েছে, সেই কাব্য দুটো সম্পর্কে আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখি কালিদাসের কবি পরিচয়কে। না, কালিদাস কে ছিল? কালিদাস ছিল উজ্জয়িনী, জন্মস্থান ছিল কোথায়? উজ্জয়িনী। কালিদাসের জন্মস্থান ছিল উজ্জয়িনী, অনেকে বলছে বঙ্গদেশ বা কাশ্মীর। কালিদাসের সময়কাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক, মতান্তরে প্রথম শতক, অনেকে বলছে প্রথম শতক, অনেকে বলছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক, কিন্তু তোমরা জানবে খ্রিস্টীয় প্রথম শতক এটা কালিদাসের সময়কাল। এই সময়কালটা বেশিরভাগ জন স্বীকৃত কোনটা? খ্রিস্টপূর্ব নয়, খ্রিস্টীয় 4র্থ শতক, এটা কালিদাসের সময়কাল বলা হয়, খ্রিস্টীয় 4র্থ শতক। কালিদাসের পত্নীর নাম কি? বিদ্যোত্তমা এবং শ্বশুরের নাম শারদানন্দ। কালিদাসের পত্নীর নাম বিদ্যোত্তমা এবং শ্বশুরের নাম শারদানন্দ। কালিদাস লঙ্কার রাজা কুমার দাসের মিত্র ছিল। আমরা বিক্রমাদিত্যের নাম শুনেছি, সে বিক্রমাদিত্যের নবরত্ন সভার মধ্যে একজন ছিল কালিদাস। সে বিক্রমাদিত্যের নবরত্ন সভা হলো কি না, বিক্রমাদিত্যের নবরত্ন সভায় 9 জন রত্ন হলো কি? ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকর্পর, কালিদাস, বড়ামির, বড়ারুচি। তারপর আসে কি, কালিদাস জাতিতে ছিল ব্রাহ্মণ, তিনি শিবের উপাসক ছিলেন। তার প্রিয় ছন্দ ছিল অনুষ্টুপ বা উপজাতি ছন্দ এবং প্রিয় অলঙ্কার ছিল উপমা অলঙ্কার। তাই তো উদ্ভট বলেছেন উপমা কালিদাস শিষ্য। কালিদাসের প্রিয় অলঙ্কার উপমা, উপমা প্রয়োগে তিনি খুব সিদ্ধহস্ততা দেখিয়েছেন, তাই তাকে বলা হয় উপমা কালিদাস শিষ্য। কবি প্রিয় রস হলো সিঙ্গার। কালিদাসের উপাধি কি? দীপশিখা, কালিদাস, রঘুকার, কবিকুল গুরু, মহাকবি, কবিতা কামিনী বিলাস, উপমা সম্রাট। তাহলে এই হলো কবি পরিচয়। তাহলে কি বললাম আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। কালিদাসকে কালিদাস আমরা সংস্কৃত সাহিত্যের কবিদের মধ্যে শ্রেষ্ঠ মহাকবি বলা হয় কালিদাসকে। কালিদাস জন্মস্থান কোথায়? উজ্জয়িনী, অনেকে বলছে উজ্জয়িনী নয়, বঙ্গদেশ বা কাশ্মীর। কালিদাসের সময়কাল খ্রিস্টীয় 4র্থ শতক, এটাই তোমরা মনে রাখবে যে কালিদাসের সময়কাল খ্রিস্টীয় 4র্থ শতক। কালিদাসের পত্নীর নাম ছিল বিদ্যোত্তমা, শ্বশুরের নাম শারদানন্দ, জাতিতে ব্রাহ্মণ ছিল। তিনি বিক্রমাদিত্যের নবরত্ন সভার একজন রত্ন ছিল, জাতিতে ছিল ব্রাহ্মণ এবং শিবের উপাসক। তার প্রিয় ছন্দ ছিল অনুষ্টুপ ছন্দ, উপজাতি ছন্দ এবং প্রিয় অলঙ্কার উপমা অলঙ্কার, প্রিয় রস সিঙ্গার রস। তার নামগুলো, উপাধিগুলো দেওয়া হলো দীপশিখা, কালিদাস, রঘুকার, ঠিক আছে, কবিকুল গুরু, মহাকবি প্রভৃতি বলা হচ্ছে। এই কালিদাসের রচনা বলি না, মহাকবি কালিদাস 3টি নাটক, 2টি মহাকাব্য, 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য নিয়ে মোট 7টি গ্রন্থ রচনা করেন। অর্থাৎ কালিদাসের মোট রচনা 7টা। 3টে নাটক হলো কি না, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। 2টো মহাকাব্য কি? কুমার সম্ভবম, রঘুবংশম। এবং 2টি গীতিকাব্য বা খণ্ডকাব্য কি? ঋতুসংহার এবং মেঘদূত। আজ আমি আলোচনা করব তোমাদের এই কুমার সম্ভবম আর রঘুবংশম নিয়ে। এছাড়াও কালিদাসের কয়েকটি রচনা উল্লেখ করা হয়েছে, তবে সেটা সর্বজন প্রমাণ সাপেক্ষ নয়। অনেক কালীস্তোত্র, গঙ্গাষ্টক, জ্যোতির্বিদ্যাভরণ, রাক্ষস কাব্য, শ্রুতবোধ প্রভৃতি বলা হয়েছে কালিদাসের রচনা বলে, কিন্তু সেটা সর্বজন স্বীকৃত নয়। সর্বজন স্বীকৃত কালিদাসের মৌলিক রচনা, এই কালিদাসের রচনা এই 7টি। তো আলোচনা করছি মহাকবি রূপে কালিদাস, অর্থাৎ কালিদাসের যে মহাকাব্য দুটো রয়েছে কি? কুমার সম্ভবম
রচয়িতাকে কালিদাস। বিভাগ কি না 17টি স্বর্গ রয়েছে, মতান্তরে অনেকে বলছে 22টি স্বর্গ। কালিদাসের রচনা অষ্টম স্বর্গ পর্যন্ত, অর্থাৎ 17টা স্বর্গের মধ্যে অষ্টম স্বর্গ পর্যন্ত কালিদাস রচনা করেছে, বাকি স্বর্গগুলো কালিদাস রচনা করেননি। নামকরণ কি না এই কাব্যে কুমারকে না কার্তিকেয়, অর্থাৎ কুমার কার্তিকেয়ের জন্ম সূচিত হয়েছে, তাই এরূপ নামকরণ। এই কাব্যে কুমার কার্তিকেয়ের জন্ম সূচিত হয়েছে, তাই কাব্যের নামকরণ কুমার সম্ভবম। মহাকাব্যের ধরন কি না এটি অলঙ্কৃত বা রাজসভাস্থিত মহাকাব্য। মুখ্য রস কি, মুখ্য রস সিঙ্গার, বলেছিলাম কালিদাসের প্রিয় রস সিঙ্গার, তাই মুখ্য রস সিঙ্গার। নায়ককে এখানে নায়ক ভগবান শঙ্কর। নায়িকাকে নায়িকা হিমালয় নন্দিনী পার্বতী, নায়িকা হিমালয় নন্দিনী পার্বতী। উৎস কি না উৎস ভাগবত পুরাণ, পৌরাণিক কাহিনী, রামায়ণ, মহাভারত, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণ, কালিকা পুরাণ প্রভৃতি এই কুমার সম্ভবম কাব্যের উৎস। শ্রেণী না এই মহাকাব্যটি লঘু ত্রয়ীর অন্তর্গত। এই মহাকাব্যটি কালিদাসের যে লঘু ত্রয়ী রয়েছে তার মধ্যে অন্তর্গত এই কুমার সম্ভব মহাকাব্যটি। টিকাকারকে, এই কাব্যের টিকা রচনা করেছে কে? টিকা গ্রন্থ ছাড়া আমরা কোনো কাব্যই সঠিকভাবে বুঝতে পারবো না, কারণ কবিতা লিখেছে শ্লোক আকারে লিখেছে, তার ব্যাখ্যা করেনি, আর টিকা গ্রন্থকাররা তারা ব্যাখ্যা করেছে। সেই টিকাকারকে না নরহরি, ভরত সেন, মল্লিনাথ প্রমুখ। কবির কাব্য রচনার বয়ঃক্রম, কোন বয়সে কবি কাব্য রচনা করেছে না এই কুমার সম্ভবম কাব্যটি কবির তরুণ বয়সের রচনা। মহাকাব্যের শুরু কি দিয়েছে না অস্থি শব্দ দিয়ে কুমার সম্ভবম কাব্যের রচনা শুরু, অস্থি শব্দ দিয়ে কুমার সম্ভবম কাব্যের রচনা শুরু করেছে। বিষয়বস্তু কি রয়েছে না তারকাসুরের অত্যাচারে দেবতাগণ অতিষ্ঠ, তখন দেবী পার্বতীর প্রতি শিবকে আকৃষ্ট করার প্রয়াস চলতে থাকে, কারণ শিবের ঔরসজাত সন্তানই তারকাসুরের নিধন করতে পারবে, তাই দেবী শিব পার্বতীকে শিবের প্রতি আকৃষ্ট করানোর চেষ্টা চালাচ্ছে কারা? দেবতারা, কারণ শিব আর পার্বতী যদি ঔরসজাত সন্তান হয় তবেই তারা তারকাসুরের নিধন করতে পারবে। অকাল বসন্ত শিবের মনে চাঞ্চল্যের সৃষ্টি করে, শিবের ক্রোধ বন্যিতে মদন ভস্য হয়, অর্থাৎ কামদেব, প্রেমের দেবতা যে মদন, সেই কামদেব ভস্য হয়। এরপর কঠোর তপস্যা দ্বারা পার্বতী শিবকে লাভ করে ও কুমার কার্তিকের জন্ম সূচিত হয়। এটাই হচ্ছে এই কাব্যের বিষয়বস্তু। তাহলে এই বললাম, এই হলো তোমাদের কুমার সম্ভবম কাব্যের। তাহলে কি বললো? রচয়িতা কালিদাস, বিভাগ 17টি স্বর্গ, নামকরণ হয়েছে কার্তিক বা কুমারের নামকরণ অনুসারে হয়েছে, মহাকাব্যের ধরন অলঙ্কৃত, মুখ্য রস সিঙ্গার, নায়ক শিব, নায়িকা পার্বতী, উৎস রয়েছে পুরাণ, রামায়ণ, মহাভারত। শ্রেণী কোন শ্রেণী? লঘুত্রয়ী অন্তর্গত। টিকাকার নরহরি, ভরত সেন, মল্লিনাথ। কোন বয়সে? তরুণ বয়সের রচনা। মহাকাব্যের শুরু অস্থি শব্দ দিয়ে বিষয়বস্তু বললাম। এরপর আসছে রঘুবংশম কাব্য, কালিদাসের শ্রেষ্ঠ কাব্য। কাব্য সাহিত্যের মধ্যে কালিদাসের শ্রেষ্ঠ কাব্য রঘুবংশম। রচয়িতা মহাকবি কালিদাস। কয়টি স্বর্গ রয়েছে? 19টি স্বর্গ রয়েছে, 1569টি শ্লোক রয়েছে। 19টি স্বর্গে 1569টি শ্লোক রয়েছে। নামকরণ কি? রঘুরাজগণের ধর্মানুমোদিত কীর্তি কাহিনী এই মহাকাব্যে বর্ণিত বিষয় হয়, মহাকাব্যটি এরূপ নামকরণ হয়েছে। অর্থাৎ রঘুগণের মানে রাম যে বংশ জন্ম করেছে সেটা বলা হয় রঘুবংশ, সেই বংশের রাজাদের কাহিনী বর্ণিত হয়েছে, তাই এই কাব্যের নাম রঘুবংশ। কোন রস? সিঙ্গার রস। নায়ককে রামচন্দ্র, নায়িকা সীতা। উৎস কি? প্রধান উৎস রামায়ণ, এছাড়াও মহাভারত, কথা শীর্ষক পুরাণ থেকেও কাহিনী নেওয়া হয়েছে। এই মহাকাব্যটিও লঘুত্রয়ীর অন্তর্গত। টিকাকারকে না মল্লিনাথ সঞ্জীবনী টিকার সর্বাপেক্ষা প্রসিদ্ধ টিকা মল্লিনাথ টিকাকার, তার টিকার নাম সঞ্জীবনী। এছাড়াও ভরত সেন, নারায়ণ প্রমুখ রয়েছে। কাব্য রচনার বয়ঃক্রম, কোন বয়সে রয়েছে রচনা করেছে এটা কবির পরিণত বয়সের রচনা। নামান্তর কি না এই কাব্যের নামান্তর সূর্য বংশ, ইক্ষ্বাকু বংশ। রঘুবংশের নামান্তর সূর্য বংশ বা ইক্ষ্বাকু বংশ। এই কাব্যে যে 19টি স্বর্গ রয়েছে তার মধ্যে বৃহত্তম স্বর্গ 12তম স্বর্গ, ক্ষুদ্রতম স্বর্গ 18তম স্বর্গ। এই ইক্ষ্বাকু বংশের কুলগুরু ছিল কে? বশিষ্ঠ। এই কাব্যে মোট 28 জন রাজার কাহিনী বর্ণনা করা হয়েছে, মতান্তরে 29 জন, অনেকে বলছে আবার 31 জন। ঠিক আছে, সেই 28 জন রাজার মধ্যে প্রথম রাজা দিলীপ এবং শেষ রাজা অগ্নিবর্ণ। নরপতির সংখ্যা 28 জন। মহাকাব্যের শুরু হয়েছে বাক শব্দ দিয়ে। বিষয়বস্তু কি না রাজা দিলীপের বর্ণনা দিয়ে কাব্যে শুরু হয়।
রঘু, অজ, দশরথ প্রভৃতির জন্ম, অন্যান্য কাহিনী বর্ণিত রয়েছে। তারপর সমগ্র রামায়ণের কাহিনী এবং শীতল পাতাল প্রবেশের পর কুশের হাতে রাজ্যভার অর্পণ, রঘুবংশের শেষ রাজা অগ্নিবর্ণের বিলাসপূর্ণ জীবনযাত্রার বর্ণনা দিয়ে কাব্যের সমাপ্তি ঘটেছে। অর্থাৎ রঘুবংশ কাব্যের ওই যে 28 জন রাজা, সেই 28 জন রাজার কাহিনী, কীর্তি কাহিনী বর্ণনা রয়েছে। এই হলো তোমাদের রঘুবংশম কাব্য। তাহলে কি হলো রঘুবংশম কাব্য, এক নজরে আরেকবার দেখে নিচ্ছি। রচয়িতা কালিদাস, বিভাগ রয়েছে 19টি সর্গ, 1569টি শ্লোক। নামকরণ, যেহেতু রঘুবংশের বর্ণনা করা হয়েছে তাই নামকরণ রঘুবংশ। মুখ্য রস সিঙ্গার, নায়ক রামচন্দ্র, নায়িকা সীতা। প্রধান উৎস রামায়ণ, এছাড়াও মহাভারত পুরাণ থেকেও নেওয়া হয়েছে। শ্রেণী লঘু ত্রয়ীর অন্তর্গত। টিকাকার মল্লিনাথের সঞ্জীবনী টিকা, এছাড়াও নারায়ণ ভরত সেন। বয়ক্রম রচনার না তরুণ বয়সের বা পরিণত বয়সের রচনা বা প্রাপ্ত বয়সের রচনা। নামান্তর সূর্যবংশ বা ইক্ষ্বাকু বংশ, বৃহত্তম স্বর্গ 12তম স্বর্গ, ক্ষুদ্রতম স্বর্গ 18তম স্বর্গ। ইক্ষ্বাকু বংশের কুলগুরু বা রঘুবংশের কুলগুরু, ইক্ষ্বাকু বলছে বৈশিষ্ট্য। প্রথম শেষ রাজা হচ্ছে রাজা দিলীপ, শেষ রাজা অগ্নিবর্ণ। নরপতি সংখ্যা 28 জন, অনেকে বলছে 29, আবার অনেকে বলছে 31। মহাকাব্যের শুরু হয়েছে বাক শব্দ দিয়ে। বিষয়বস্তু তোমাদের আলোচনা করলাম। এই হলো মহাকবি রূপে কালিদাসের আলোচনা। পরবর্তী দিনে আমি তোমাদের গীতিক কবি রূপে কালিদাস বা কালিদাসের গীতিকাব্য, দুটো ঋতু সংহার এবং মেঘদূত রয়েছে, সেটা আমি আলোচনা করবো। তোমাদের ছোট ছোট ভিডিও করছি প্রতিদিন, আমি চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার। আমি অনেক দিন গ্যাপ হয়ে গেছে মাঝে মাঝে, তাই আমি চেষ্টা করছি প্রতিদিন ছোট ছোট ভিডিও আকারে তোমাদের কম কম করে দেবো, যাতে তোমাদের দেখতেও সুবিধা হয়, তোমাদের ইন্টারেস্ট জন্মে এবং তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তো আজকে আমি আলোচনা করলাম মহাকবি রূপে কালিদাস। প্রত্যেকের আশা করি আলোচনাটা ভালো লেগেছে, প্রত্যেকেই বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি তোমাদের গীতিকবি রূপে কালিদাস অর্থাৎ কালিদাসের ঋতু সংহার এবং মেঘদূত সম্পর্কে আলোচনা করব।